বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের সাহস হবে পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামদের এগেনস্টে বলার? হিন্দু ধর্মের সহিষ্ণুতাকে উনি যদি দুর্বলতা ভেবে থাকেন, পশ্চিমবঙ্গে কিন্তু ওনার কপালে দুঃখ না। বিকাশ রঞ্জের বাপদাদারা পূর্ববঙ্গ পাকিস্তান থেকে যখন মুসলিম লীগের তাড়া খেয়ে ভারতে এসেছিল, ওদের মনে রাখা উচিত এই গোপাল মুখার্জিরা যদি সেদিন ডাইরেক্ট অ্যাকশন নিতে এই কলকাতা রক্ষা না করতো, তাহলে এই হাইকোর্টে এসে ওকালতিটা করতে হতো না, আর এই বামপন্থী রাজনীতি করতে হতো। খেলা দারুণ হয়েছিল, 10-1। আমাদের পূর্বপুরুষরাও 10টা করে মেরেছিল এবং ঠিক করেছিল। ইসলামিক এই সমস্ত লিডাররা বাংলাদেশ থেকে শেখ হাসিনার মতো নেত্রীকে তাড়িয়েছেন। এরা চায় নরেন্দ্র মোদীকে তাড়াতে। এরা কখনো জেনজিদের খ্যাপায়, কখনো মুসলমানদের খ্যাপায়, কখনো আদিবাসীদের খ্যাপায়। মানুষ কিন্তু বিকাশ রঞ্জন বাবুদের এগেনস্টে খেপে উঠবে, আর সেটা কিন্তু ভালো হবে না এই গভর্নমেন্টের আন্ডারে। বাবুদের পৈতৃক সম্পত্তি যে মুসলিম লীগের নেতারা দখল করে রেখেছে, সেটা নিয়েও এনারা মুখ খোলেননি। জ্যোতিবাবুরাও খোলেননি, বুদ্ধদেব বাবুরাও খোলেননি, বিমান বাবুরাও খোলেননি, এমনকি যাদের নিয়ে গর্ববোধ করেন সেই কমরেড ইলা মিত্র, মানিকতলার 70-এর দশকের বিধায়িকা, তিনিও মুখ খোলেননি যে মুসলিম লীগ ওদের সাথে কি করেছিল। বিকাশবাবু আর কি করবে? এরা তো বাম ইসলামিক, এরা রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রদ্রোহী। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য পুরুষোত্তম রামের এগেনস্টে উনি কথা বলছেন। উনি বলছেন যে রাম এমন কি ভগবান, রাম নাকি ভগবান, সে চুরি আটকাতে পারছে না, তার মন্দিরে নাকি চুরি। কি বলবেন? আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমি কলিগ হিসেবে রেসপেক্ট করি, কিন্তু এই ব্যক্তি বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে রাজনীতিটা করে বেড়াচ্ছেন রামের বিরুদ্ধে, উনি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের সাহস হবে পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামদের এগেনস্টে বলার? হিন্দু ধর্মের সহিষ্ণুতাকে উনি যদি দুর্বলতা ভেবে থাকেন, পশ্চিমবঙ্গে কিন্তু ওনার কপালে দুঃখ নাচ্ছে। পুরুষোত্তম রামকে তিনি আমরা ভগবান মানি, আমরা তাকে দেবতা মানি, আমরা তাকে আদর্শ মানি, সনাতনের ঐতিহ্য মানি, উনি সেই জায়গাটায় বারবার আঘাত করছেন। কিরকম ভাবে দেখছেন বিষয়টা? এটা রাষ্ট্রবিরোধী, দেশদ্রোহী মানসিকতা। এই বামপন্থীদের এই বিকৃত মানসিকতা আছে। ওনারা ধরে নিয়েছেন বিগত 34 বছর এবং গত 15 বছরে এই পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় একটা শ্রেণীর, একদম মূলত মুসলমান সম্প্রদায়ের মধ্যেই লুকিয়ে থাকা একটা দেশবিরোধী সেকশন আছে। উনি তাদেরকে ইগনাইট করার চেষ্টা করছেন ভারত রাষ্ট্রের বিরুদ্ধে। এর ফল ভালো হবে না বিকাশ রঞ্জন। বিজেপি সরকার আসার পরে চূড়াবর্দী রাস্তাটা চেঞ্জ করে গোপাল মুখার্জির নাম নেওয়া হয়েছে, কিন্তু সেইখানে ওনার একটা বিরোধিতা। মুখার্জির নাম যেহেতু ওনার নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে, গোপাল মুখার্জি মানুষকে, নিরীহ মানুষদের নাকি কেটেছিলেন, নৃশংসভাবে কেটেছিলেন, তার জন্য তার নাম হয়েছিল গোপাল পাঠা। যারা এই নাম রেখেছে তারাও এক একজন পাঠা, এই বলে উনি উল্লেখ করেছেন। এই বিষয়টাই কেমন ভাবে দেখবেন আপনি? ওই বিকাশ রঞ্জন বাবুকে মনে করিয়ে দিচ্ছি, ওই পাক সার্কাসে যখন তাদের সরকার ছিল, বামপন্থী সরকার, তখন তসলিমা নাসরিনকে কিন্তু প্রোটেকশন দিতে পারেনি। আর গোপাল মুখার্জিকে নিয়ে কথা বলছেন। এই বিকাশ রঞ্জের বাপদাদারা পূর্ববঙ্গ পাকিস্তান থেকে যখন মুসলিম লীগের তাড়া খেয়ে ভারতে এসেছিল, ওদের মনে রাখা উচিত এই গোপাল মুখার্জিরা যদি সেদিন ডাইরেক্ট অ্যাকশন নিতে এই কলকাতা রক্ষা না করতো, তাহলে এই হাইকোর্টে এসে ওকালতিটা করতে হতো না, আর এই বামপন্থী রাজনীতি করতে হতো না। এটা বিকৃত মানসিকতার লোক। গোপাল মুখার্জির মূল্যায়ন পশ্চিমবঙ্গে হয়নি, কোনো সমাজেই হয়নি, কোনো সেকশনেই হয়নি। রাজনৈতিক পরিপ্রেক্ষিতেও এখনো পর্যন্ত গোপাল মুখার্জির সম্পূর্ণ মূল্যায়ন হয়নি। বিকাশ রঞ্জন বাবুদের মনে করিয়ে দিতে চাই, যখন ওই কায়েদে আজম জিন্না 16ই আগস্ট 1947-এ ডাইরেক্ট অ্যাকশনের ডাক দিয়েছিলেন, তখন ওনার নেতা জ্যোতি বসুর ওই সমস্ত জায়গায় সমর্থন করতে গেছিলেন। প্রথম দুদিন এই মুসলিম লীগের গুন্ডারা কলকাতা কচুকাটা করেছিল, আর তারপর তৃতীয় দিন থেকে গোপাল মুখার্জিরা যেটা রিটালিয়েট করেছিলেন, খেলা দারুণ হয়েছিল, 10-1। আমাদের পূর্বপুরুষরাও 10টা করে মেরেছিল এবং ঠিক করেছিল। গোপাল মুখার্জিকে নিয়ে ওনার এত জেলাসি কিসের? গোপাল মুখার্জির অস্তিত্ব নিয়ে উনি প্রশ্ন তোলেন, গোপাল মুখার্জিকে নিয়ে প্রশ্ন তোলেন। ওনার কি সেই অকাত আছে আপনার মনে হয়? অকাতের বিষয় নয়, বিষয়টা অনেক গভীর। ওনারা ধরে রেখেছেন এই পশ্চিমবঙ্গে যারা গাজায়াতুল হিন্দ করতে চায়, যারা লাভ জিহাদ করে, যারা জনসংখ্যা বিস্ফোরণ ঘটিয়ে এই পশ্চিমবঙ্গকে ভারত রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে একটা জিওপলিটিক্যাল ওয়ারের মধ্যে একটা সুযোগ নিয়ে একটা বিশৃঙ্খলা করতে চায় ভারত রাষ্ট্রে, উনি তাদেরকে উস্কাচ্ছেন। এই বাম ইসলামিক এই সমস্ত লিডাররা বাংলাদেশ থেকে শেখ হাসিনার মতো নেত্রীকে তাড়িয়েছেন। এরা চায় নরেন্দ্র মোদীকে তাড়াতে। এরা কখনো জেনজিদের খ্যাপায়, কখনো মুসলমানদের খ্যাপায়, কখনো আদিবাসীদের খ্যাপায়। মানুষ কিন্তু বিকাশ রঞ্জন বাবুদের এগেনস্টে খেপে উঠবে, আর সেটা কিন্তু ভালো হবে না এই গভর্নমেন্টের আন্ডারে। মুর্শিদাবাদে যখন হিন্দু পরিবারে বাবা ছেলেকে কাটা হয়, তখন এরা মুখ খোলেন না। এরা মুখ খোলেন কোথায় গাজাতে বোম পড়েছে। বিকাশ রঞ্জন বাবুদের পৈতৃক সম্পত্তি যে মুসলিম লীগের নেতারা দখল করে রেখেছে, সেটা নিয়েও এনারা মুখ খোলেননি। জ্যোতিবাবুরাও খোলেননি, বুদ্ধদেব বাবুরাও খোলেননি, বিমান বাবুরাও খোলেননি, এমনকি
যাদের নিয়ে গর্ববোধ করেন সেই কমরেড ইলা মিত্র, মানিকতলার 70-এর দশকের বিধায়িকা, তিনিও মুখ খোলেননি যে মুসলিম লীগ ওদের সাথে কি করেছিল। বিকাশবাবু আর কি করবে? এরা তো বাম ইসলামিক, এরা রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রদ্রোহী এরা। আপনি বলছেন উনি রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রদ্রোহী উনি। যখনই ভারতবর্ষের পশ্চিম বাংলার একটু উন্নয়নের দিকে যায় তখন এনাদের টোটালি মাথা ব্যথা শুরু হয়। সব জায়গায় এলোমেলো করে দিয়ে রাষ্ট্রের একটা বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে এই কমিউনিস্টরা সরকার দখল করতে চায়। কিন্তু একবার বিশৃঙ্খলা সৃষ্টির পর সেখানে শান্তি ফিরিয়ে যে একটা স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে হয়, সেটা কমিউনিস্টরা জানে না। তারই প্রতিফলন করছেন বিকাশবাবুরা। এই গুন্ডা দমন বিলটার মধ্যে এমন কি আছে যার জন্য বিরোধিতা করতে হবে? এরা বিরোধিতা করছে, এই যে বললাম রাষ্ট্রদ্রোহী দেশ বিরোধী যে শক্তি ভারতবর্ষের মধ্যে স্লিপার সেল হয়ে বসে আছে। আপনারা কালিয়াচকে দেখেছেন, আপনারা ধুলাগড়ে দেখেছেন, মোথাবাড়িতে দেখেছেন, ঘটকপুকুরে দেখেছেন, দেগঙ্গায় দেখেছেন। 500 লোক তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। তারা কাটছে না বা মারছে না, কিন্তু তাদের প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়া যাবে না, এটা তো হতে পারে না। পশ্চিমবঙ্গের ইন্টারনাল ডিস্টারবেন্স ভারত রাষ্ট্রের ইন্টারনাল ডিস্টারবেন্স হতে পারে। সেই প্রসঙ্গে এই গুন্ডা দমন বিল প্রশাসনের হাতে একটা যথাযথ অস্ত্র, যেটার প্রয়োগ হবে রাষ্ট্র স্বার্থে, দেশের স্বার্থে, নাগরিক স্বার্থে। দেখুন, গুন্ডা দমন বিল এখনো বেয়ার একটা আকারে আসেনি। মানুষ আগ বাড়িয়ে অনেক কিছু ভেবে নিচ্ছে। এটা একটা সময়োপযোগী, পশ্চিমবঙ্গের স্বার্থে, ভারত রাষ্ট্রের স্বার্থে। যেহেতু পশ্চিমবঙ্গ একটা বর্ডার স্টেট, এখানকার কোনো ইন্টারনাল ডিস্টারবেন্স বা এই দীর্ঘদিনের যে অরাজকতা, সেটা রুখতে প্রশাসনকে এরকম একটা আইন দেওয়ার দরকার ছিল এবং সেটা এসেছে। সরকার আসতে না আসতেই 1 মাসও যায়নি ফেন্সিং এর কাজ, জমি অধিগ্রহণের কাজ, জমি বিএসএফ কে দেওয়া শুরু করে দিয়েছে। এই বিষয়টাকে এরা কিন্তু ভালো চোখে নিচ্ছে না, তার কারণ এরা কি চায় না ভারতবর্ষ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যতটা বিজেপি সরকার পশ্চিমবঙ্গে করছে সেটা সঠিক বলে কি মানতে পারছে না? আপনি কি মনে করেন? দেখুন, এই 34 বছরের বামফ্রন্ট সরকার এবং তাদের চিপ কপি মমতা বন্দ্যোপাধ্যায়, এই মমতার টিএমসি সরকার, এদের একটা সুপ্ত বাসনা ছিল যে সেই আরব বসন্ত ঘটাবে। এই পশ্চিমবঙ্গের জিহাদি এবং পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশের জিহাদিদের সমন্বয় ঘটিয়ে এরা ভারত রাষ্ট্রের বিরুদ্ধে জেহাদ করে যে গাজায়েতুল হিন্দ করতে যে চেষ্টা করেছিল বা যে স্বপ্ন দেখেছিল, সে স্বপ্নে বালি। বর্ডারে ফেন্সিং হবে, প্রত্যেক নাগরিকের আইডেন্টিটি থাকবে। ভারত রাষ্ট্রের সুরক্ষার স্বার্থে এই সরকার, কেন্দ্রীয় সরকারের সাথে ডবল ইঞ্জিন পশ্চিমবঙ্গ সরকার কোনো রকম আপোষ করবে না। যখনই ভারতবর্ষের বুকে একটা ভালো সুষ্ঠু ভালো রকম একটা কাজ হতে যায় তখন বামফ্রন্ট বা বিরোধীদের একটা বিশাল রকম ভাবে মাথা যন্ত্রণা শুরু হয়। 500-600 বছরের বিদেশি পরাধীনতার ফলে আমাদের দেশে কিছু বর্ণ সংকর হয়েছে। এই দেশ রামজাদার হারামজাদাদের বিরুদ্ধে বহু লড়াই দেখেছে। আমাদের রামজাদাদের বিরুদ্ধে এই অপশক্তিকে আমরা রুখতে জানি, এটুকুই বলবো। ইউসিসি বিল, যে বিলটা দেখুন, কনস্টিটিউশনের ডিরেক্টিভ প্রিন্সিপালসের মধ্যেই ইউসিসি নিয়ে একটা গাইডলাইন আছে। একটা দেশ, সেখানে যদি আমরা নিজেদেরকে এক সূত্রে বাঁধতে না পারি, হতে পারে স্পেসিফিক কোনো সিডিউল ট্রাইবস বা খুব সেনসিটিভ কোনো সেকশনস, যারা হয়তো আদিবাসী হতে পারে, জনজাতি হতে পারে, তাদেরকে বাদ দিয়ে 95% ভারতীয়রা কিন্তু আমরা এক সূত্রে বাঁধা। তো আমাদের মধ্যে একটা কমন আইন থাকবে না কেন, যেখানে ধর্মীয় সামাজিক বিষয়, সিভিল ডিসপিউট, বিবাহ, জন্ম, মৃত্যুগত নীতিগুলো নিয়ে একটা গভর্নিং ল হবে না? ইউসিসি ইজ জাস্ট লাইক দ্যাট। হ্যাঁ, কেউ যদি 4টে বিয়ে করে 20টা সন্তান জন্মগ্রহণ করে জনসংখ্যা বিস্ফোরণের মাধ্যম দিয়ে ভারতবর্ষ দখল করতে চায়, তাদের একটু গাত্রদাহ হবে, তাতে কিছু যায় আসে না। আর একই আইন, বৈষম্যের দিন শেষ। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর ধর্মান্তকরণের দিন শেষ হবে। আপনি ঘটকপুকুরে বাঙালি হিন্দু একটা জমি কিনে দেখান। আপনি ঘটকপুকুর থেকে একটু এগিয়ে গিয়ে সুন্দরবনে গিয়ে আপনি 10 বিঘা জমি কিনে দেখান, বাঙালি হিন্দু হয়ে। এই মুহূর্তে হয়তো সেটা সম্ভব হচ্ছে, আজ থেকে 2 মাস আগে এটা সম্ভব ছিল না। লাভ জিহাদ, চোখ খুলুন চারদিকে। আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, আপনার প্রতিবেশী মহলের মধ্যে 10 জনে 2টো লাভ জিহাদ সংগঠিত হচ্ছে। ল্যান্ড জিহাদ, আপনাদের কোনো ধারণা নেই মালদা, মোথাবাড়ি, কালিয়াচক অঞ্চলে কত হিন্দু তার বসত বাড়ি থেকে শুরু করে চাষের জমি পর্যন্ত হারিয়েছে এই বিগত দিনগুলোতে। এগুলোর পরিবর্তন হবে, এগুলো রুখতে হবে। এই আইনগুলো, এই গুন্ডা দমন বিল, এই ইউসিসি এবং এই হিন্দুদের প্রোটেকশন শুধু পশ্চিমবঙ্গের স্বার্থে নয়, এটা ভারত রাষ্ট্রের সুরক্ষার প্রশ্ন এবং এটাই সরকার করে দেখাবে। পশ্চিমবঙ্গে সমস্ত কিছুতেই এদের বিরোধীদের গাত্রদাহ, এর আগেও সিএ নিয়ে ক্যাকা চিচি নানান রকমের বক্তব্য উঠেছে। এই বিষয়টাকে নিয়েও বা এরকম ধরনের বক্তব্য কেন? সহজ কথায় বললাম তো, যে 500-600 বছরের পরাধীনতার ফলে
বর্ণ সংকরিত যে হারামজাদারা আছে, সেই হারামজাদাদের বিরুদ্ধে রামজাদাদের একটু শক্ত হয়ে লড়তে হবে। প্রত্যেকটা আইন কার্যকর হবে, গণতান্ত্রিকভাবে হবে, পার্লামেন্ট থেকে হবে, প্রাদেশিক আইনসভা থেকে হবে। পশ্চিমবঙ্গের স্বার্থে, রাষ্ট্র সুরক্ষার স্বার্থে আর কোনো ছাড় দেওয়া হবে না। এটা আমাদের অস্তিত্বের লড়াই। এই বিরোধীদের যে কোনো কিছুতেই এত মাথা ব্যথা, পেটে ব্যথা, সবকিছুতেই এদের শুরু হয়, এক একজনের এক এক রকম ভাবে মাথা ব্যথা শুরু হয়। আপনাকে একটা নিজের আইনজীবী সত্তা এবং রাজনৈতিক সত্তা থেকে সরে রেখে আমি একদম ব্যক্তিগত একটা ওপিনিয়ন দিচ্ছি। এই পশ্চিমবঙ্গে গণতন্ত্র বেশি হয়ে গেছে এবং এই গণতন্ত্রটা মুফতে পাওয়া গণতন্ত্র। পূর্ববঙ্গ থেকে উদ্বাসিত হয়ে বিহারের দাঙ্গা থেকে বাঁচতে আদিবাসী অঞ্চল থেকে সব কলকাতার বাবুরা যারা হয়েছে না, গণতন্ত্র ফ্রিতে পেয়েছে। এই গণতন্ত্র আপনি যদি উত্তর কোরিয়ায় থাকতেন, আপনি যদি রাশিয়ায় থাকতেন, আপনি যদি আমেরিকায় থাকতেন, বুঝতে পারতেন গণতন্ত্রের মানেটা কি। কিন্তু ভারতবর্ষ এখনো পর্যন্ত নির্বাচন ভিত্তিক বহুদলীয় সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী একটা দেশ। শুধরে যান। যদি না শুধরান, রাষ্ট্র স্বার্থে এমনও সময় আসতে পারে হয়তো গণতন্ত্রকে খর্ব করে কনস্টিটিউশনকে ওপরে রেখে রাষ্ট্র চালাতে হতে পারে, সেটা কিন্তু সুখকর হবে না। আর এটা আমার ব্যক্তিগত অভিমত। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।